তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার পদত্যাগ এবং দিল্লির কাছে একটি সামরিক ঘাঁটিতে পৌঁছানো প্রায় 1 মাস হতে চলেছে। দীর্ঘদিনে এই মিত্রকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার। ছাত্রদের নেতৃত্বে 1 মাস ধরে চলা আন্দোলন দেশ জুড়ে সহিংস রূপ পাওয়ার পর 5ই আগস্ট শেখ হাসিনার 15 বছরের সরকারের নাটকীয় অবসান ঘটে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কি স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো। তাকে নিয়ে ভারত সরকারের অস্বস্তির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। শেখ হাসিনা প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে তার আশ্রয় পাওয়ার চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি বলে বিভিন্ন খবরে বলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম বলছে, ভারতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হওয়ার বিষয়টি ঢাকার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করছে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। 1 দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা। ভারতের কাছে বাংলাদেশ কেবল প্রতিবেশী রাষ্ট্রই নয়, গত 15 বছর ধরে বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত অংশীদার। সেই সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সুরক্ষার ক্ষেত্রেও বাংলাদেশ ছিল ঘনিষ্ঠ মিত্রের ভূমিকায়। দুই দেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্ত রয়েছে, যার ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাছাড়া শেখ হাসিনার আকস্মিক ক্ষমতাচ্যুতির কারণে এই অর্জনগুলো যেন হাতছাড়া না হয়, সেজন্য দিল্লিকে বেশ কাঠখড়ি পোড়াতে হবে। তৃপ্তটা তখন আবার আসলো, সে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি বাধ্য হলাম আমরা? ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে কোনো ধরনের অশান্তি সবসময় অনাকাঙ্ক্ষিত। তবে সাবেক এই কূটনীতিক জোর দিয়ে বলেন, ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লি কাজ করবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই, এবং বাংলাদেশ আভ্যন্তরীণভাবে কি করবে তা ভারত নির্ধারণ করে দিতে পারে না। বিবিসি বলছে, ব্যাপক ভোট কারচুপির অভিযোগে ওঠা 3টি নির্বাচনে জয়ী শেখ হাসিনার দলকে দিল্লি দ্রুত সমর্থন দেয়ায় ভারতের প্রতি ক্ষোভ বেড়েছে বলে মনে করেন অনেক বাংলাদেশি। পুলিশ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে দিল্লির প্রতিবেশী প্রথম নীতিও আরেকবার হোঁচট খেল। ভারতে আধিপত্য বিস্তারের যে কোনো প্রচেষ্টা প্রতিহতে মালদ্বীপ ও নেপালের সঙ্গী হয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা মনে করছেন, দিল্লি যদি আঞ্চলিক পরাশক্তির তকমা রক্ষা করতে চায়, তাহলে প্রতিবেশী আরও এক দেশে নিজেদের প্রভাব হারানোর ঝুঁকি দিল্লি নেবে না, কারণ তাদের প্রতিদ্বন্দ্বী চীনও এ অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই দিল্লির কূটনীতিকরা আশা করছেন, ভারতের দিকে না তাকিয়ে শেখ হাসিনা নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করল না। শেখ রায়হান, চ্যানেল আরএ নিউজ ডেস্ক।